এবং একই সাথে যে এটা আজকের প্রেজেন্টেশনের আলোকে যদি একটু বলতেন। ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আমাদের শ্রদ্ধেয়ভাজন মান্না ভাই, জুনায়েদ ভাই সহ আরো যারা আছেন, সামান্তা। এরপরে আমি যেটি জেনেছি যে আসলে এখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে ছাত্র সংগঠন রয়েছে তারা সেখানে আসবে। তো এটি আসলে খুব গুরুত্বপূর্ণ যে আসলে ছাত্র দলের কেউ আসছে কিনা এখানে। আছেন ছাত্র দলের কারা আছেন? আচ্ছা, আর পরে ছাত্র শিবিরের না, এটা একটা কারণ আছে, এটা আমি পরে বলব। আসলে আমরা অনেকেই অনেক আশার বাণী শুনিয়েছি, কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখবেন যে আজকের এই বাংলাদেশ তৈরি থেকে শুরু করে সকল কিছু আসলে তরুণদের হাত দিয়ে হয়েছে, কিন্তু আলটিমেটলি এই তরুণদেরকে কিন্তু বিভিন্নভাবে এই দেশে অবজ্ঞা করা হয়েছে। আপনি যদি আওয়ামী লীগের শাসন আমল দেখেন তাহলে তরুণরা এই আমলে সবচেয়ে বেশি সাকসেস। ভ্যাট বিরোধী আন্দোলন হয়েছে শিক্ষার্থীদের চাহিদার কারণে। 2018 সালে কোটা বিরোধী আন্দোলন হয়েছে বা কোটা সংস্কার আন্দোলন হয়েছে, যে আন্দোলনের মধ্য দিয়ে বিসিএস সহ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে সরকারি চাকরি ছিল সেখানে কিন্তু কোটা বাতিল হয়েছে। পরবর্তী সময়ে দুজন স্কুল শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, এবং এই নিরাপদ সড়ক আন্দোলনে সামান্তা এখানে উপস্থিত আছে, আমরা একসাথেই ওই আন্দোলনে ছিলাম। তো ওই নিরাপদ সড়ক আন্দোলনে রাষ্ট্রের বিভিন্ন অবকাঠামোগত যে করাপ্টেড পজিশনগুলো, আমি বলবো প্রতিষ্ঠান না, যে অবস্থানটা স্টে করছিল এটা আসলে সঠিক ছিল না, এটি আমরা শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছি। পরবর্তী সময় এরই ধারাবাহিকতায় 24-এও যে গণ অভ্যুত্থান হয়েছে, রাজনৈতিক দলগুলো পরবর্তী সময়ে সে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, কিন্তু স্টার্টিংটা বা রক্ত দেওয়া, জীবন দেওয়া পুরোটাই কিন্তু এই তরুণদের উপর দিয়ে গেছে। এখন এই 24 পরবর্তী বাংলাদেশে তরুণদের যে এক্সপেকটেশন ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সেটি কতটুকু এই সরকার পেরেছে সেটি জাজমেন্ট প্রত্যেকটা তরুণের কাছে আছে। আমি আমার জায়গা থেকে বলতে চাই, আমি এই 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলনটা হলো, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল হলো, আমি এটার কনভেনার ছিলাম। আমি আমার জায়গা থেকে আমার মনে হয়েছে তখন যে আমার কি করা উচিত। আমি যে মুহূর্তে আন্দোলনে এসে নেতৃত্ব নিয়েছি, সেই মুহূর্তে এই শেখ হাসিনার এগেনস্টে কোনো আন্দোলনে দাঁড়ানো এটা কতটা চ্যালেঞ্জিং ছিল। আমার ইউনিভার্সিটি যারা আছেন এখানে, আমার সিনিয়রও আছেন, জুনিয়রও আছেন, ইউনিভার্সিটি খুব চ্যালেঞ্জিং ছিল। কিন্তু এই রিস্কটা যে আমি নিলাম, নেওয়ার ফলে যেটা হলো, এই যে বর্তমান সময়ে 2018 থেকে স্টিল নাও চাকরিতে কোটা ব্যবস্থা এখন মোটামুটি নাই বললেই চলে। তার মানে তরুণদের যে এক্সপেকটেশনের জায়গাটা, যে তারা মেধা এবং নিজ যোগ্যতায় তারা চাকরিতে প্রবেশ করবে, তারা কিন্তু সেখান থেকে সেটা পাচ্ছে। আমি আপনাদেরকে খুব সিম্পলি বলি, আমাদের 15 বছর আগে বাংলাদেশে কোন শিক্ষিত তরুণ গ্রামে হাল চাষ করবে কিংবা কৃষিকাজে সে কন্ট্রিবিউশন রাখবে, এটিকে আমাদের সমাজ খুব খারাপ ভাবে দেখত। সমাজ কিন্তু এটি নিতে পারে নাই। আগামীতে যদি এই তরুণদেরকে আপনি, যে তরুণ যে সেক্টরে এক্সপার্ট, আমি সেই সেক্টরে তাকে মানসিক সাপোর্ট দেব। যে তরুণ বেকার অবস্থায় আছে, যে তরুণ কেউ 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে, সেও কিন্তু তরুণ। এসএসসি পর্যন্ত পড়েছে, সেও তরুণ। এইচএসসি পড়েছে, সেও তরুণ। আবার আমরা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আমাদের একটা স্টেপ। আমি যদি প্রথমে কাজ করতে চাই, আমার দেখতে হবে আমি যখন পড়াশোনা কন্টিনিউ কারণে সে পড়াশোনা কন্টিনিউ রাখতে পারে নাই, আমার প্রথম কাজটি হবে তার কর্মসংস্থান তৈরি করা। এই কর্মসংস্থান কিভাবে তৈরি করব? কারণ হচ্ছে আমরা অনেক সময় বলেছি, এবার মনে হয় কিছুদিন আগে আন্দোলন হয়েছিল যে বেকারদের ভাতা দেন।
মানুষ খুব নেগেটিভলি এটাকে প্রচার করেছে। কিন্তু আপনি যদি এই তরুণদের আসলে বেসমেন্টটা তৈরি করতে চান, একটা দেশকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে তরুণদের কর্মসংস্থান তৈরি করার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি শুধু শুধুই বলবেন যে একটা ছেলে ঝরে পড়েছে, এই জন্য তার আর কিছু করার নাই, তার লাইফ শেষ হয়ে গিয়েছে, আপনি তার পিছনে ইনভেস্ট করেন, তাকে কৃষি কাজে লাগান, অন্যান্য কাজে লাগান, এই ছেলেটি একসময় মানব সম্পদে রূপান্তরিত হবে। আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটি বলতে চাই, আপনারা এখানে যারা আছেন, এর বাহিরেও যে তরুণরা আছে, আমাদের প্রত্যেকটা জেলায় উপজেলায় সরকারি অনেক খাস জমি আছে, জলমহল আছে, নদী আছে, খাল আছে, বিল আছে। আমরা যদি এই সেক্টরগুলোতে সরকারি অর্থায়নে আমরা যদি কৃষিকাজ করার সুবিধা পাই, আমাদের তরুণরা উন্মুক্তভাবে, যেমন কিছুদিন আগে পুলিশে বলেছে যে লটারির মাধ্যমে পদায়ন হবে, আমরা দল মত নির্বিশেষে সকল তরুণকেই আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই তাদের, তাহলে আমাদের কি করতে হবে? কে কোন রাজনৈতিক দলের কোন মতাদর্শে সেটি না দেখে আমাদের কি করতে হবে? সরকারি অর্থায়নে এই জায়গাগুলোতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে হবে। তাহলেই কেবলমাত্র আপনি শুধুমাত্র যে আমি অষ্টম শ্রেণী পাশ করেছি, আমি নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি, আমার মেন্টাল সাপোর্ট প্রয়োজন। মেন্টাল সাপোর্টটা তখনই আসবে যখন আমি আপনার জন্য কাজ করব। আর আমরা যারা অনেকেই বলি, আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয়, যেমন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, আমি হলে যে খাবারটা খাই আমি মনে করি আমার ব্রেন শুকিয়ে যায়। আমি যে চিন্তা করব, ভালো কিছু চিন্তা করব, আমার বাসা থেকে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি 5,000 টাকা নিয়ে আসতাম। আমি কিন্তু বাস্তব চিত্রটা বলছি। এই 5,000 টাকা ঢাকা শহরে এনে আমি আসলে পড়াশোনা করব, আবার এই টাকা পয়সার টেনশন করছি। কিন্তু আমি বিশ্বাস করি, যদি আপনার মেন্টাল যে সাপোর্ট, আর্থিক যে সাপোর্ট, এটি যদি আপনাকে আমরা সাপ্লাই দিতে পারি, তাহলে আপনি এই আমেরিকার যে বিজ্ঞানী আছে, অন্যান্য বিজ্ঞানী যারা আছে, তাদের মতো আমাদের এক্সপার্টিস, আমাদের সেই মেধা আছে, আমাদের সেই যোগ্যতা আছে, কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। আমাদের যে আর্থিক দৈন্যদশা, মেন্টাল সাপোর্ট, সেটা আমরা আসলে প্রপার ভাবে পাচ্ছি না। শেষ কথাটি বলবো, শিক্ষাকে কিভাবে ধ্বংস করা হয়েছে। আমরা এখানে অনেকেই গ্রাম থেকে উঠে এসেছি, আপনারা দেখবেন গত শুক্রবারে প্রাইমারি স্কুলের টিচারের নিয়োগ পরীক্ষা হয়েছে। এখানে আমরা কিন্তু সবাই শিক্ষিত। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কিংবা আপনি আরেকটা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে, আমি যখন ডিভাইস নিয়ে নকল করে প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য কোনো হলে প্রবেশ করছি, তার মানে বুঝতে হবে যে আমার নৈতিক এই যে শিক্ষা আমি অর্জন করেছি, যে সার্টিফিকেট আমি অর্জন করেছি, এটার আসলে কোনো ভ্যালু নেই। মানে আমার ভিতরে ন্যূনতম নৈতিকতা নেই। আমরা আজকে যে প্রপার শিক্ষাটা পাচ্ছি না। আপনি রুট লেভেলে যাবেন, আমাদের যে হাই স্কুলগুলো আছে, আমাদের বেসিক যে দুর্বল, এই দুর্বলতার কারণ কি আপনারা ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন কখনো? এনটিআরসির মাধ্যমে কিছু নিয়োগ হচ্ছে ভালো, কিন্তু এনটিআরসির পূর্বে যে নিয়োগগুলো হয়েছে, আর যারা এখানে অনেকে শিক্ষকতা করছেন, যাদের নিয়োগেরই কোনো বৈধতা নেই, সার্টিফিকেটের কোনো বৈধতা নেই। এই গভর্নমেন্ট আসার পর আমার কাছে এমন লোকও এসেছেন যে কম্পিউটার সায়েন্সে সে তার সার্টিফিকেট আবেদন করেছে, এটা আরেকজনের সার্টিফিকেট, সে শুধু রোল নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছে। সে এই 15 বছর যাবৎ একটা কলেজে শিক্ষকতা করে আসছে। তাহলে সে আপনাকে, যে অনার্স কমপ্লিটই করে নাই, সে আপনাকে কি শিক্ষা দিবে, কি বেসিক শিক্ষা দিবে আপনাকে? আমাদের স্কুলগুলোতে, কলেজগুলোতে এই ধরনের অনেক শিক্ষক রয়েছে যাদের বেসিক খুবই দুর্বল। আমার শিক্ষক যে আমাকে ইংরেজি পড়াবে, তার বেসিকে যদি দুর্বল থাকে, তাহলে আমি আসলে কতটা ইমপ্রুভ করতে পারবো? কারণ মূল বেসমেন্টটা তৈরি হয় প্রাইমারি এবং হাই স্কুলে। সেই জায়গা থেকে আমার মনে হয় উচিত আগামী সরকারে, আমরা যেহেতু ইনশাল্লাহ আশা করছি আগামী সরকারের পার্ট হব আমরা, আমি একজন তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি আপনাদের কাছে কমিটমেন্ট দিয়ে যাচ্ছি, আমি সবসময় আপনাদের পক্ষে কথা বলবো এবং
এই যে দৈন্যদশা আমাদের শিক্ষা ব্যবস্থার কিংবা তরুণদের কর্মসংস্থানের, সেটার জন্য যা যা করণীয় আমরা গণ অধিকার পরিষদ সেটি করব। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান পরামর্শ, থটফুল ইনসাইট দিয়েছেন আমাদের সাথে। আমি নিজে